মামার সাথে বেশ এক দফা ঝগড়া হয়ে গেল। পরস্পরকে চেনাশোনার এত বছরে এই প্রথমবারের মতো সত্যিকারের ঝগড়া। আর যথারীতি সেই ঝগড়ার কারণ একেবারে ছোটোখাটো একটা ব্যাপার। সেটা শুরু সেই ট্রিপের ব্যাপার নিয়ে। স্যাভরে বসে বুদ্ধিটা মাথায় আসার পর বাড়ি ফিরেই অনলাইনে অনেকগুলো ভালো হট স্প্রিং রিসোর্ট খোঁজ করে সব ব্যবস্থা করে রাখি, যাতে ওরা একবার পছন্দ করলে চট জলদি রিজার্ভেশন করে দিতে পারি। পরের ছুটির দিন বিকেলে উত্তেজনায় টকবক করে ফুটতে ফুটতে মরিসাকি বুকশপে এসে হাজির হই। থামো, এগুলো সপ্তাহের খোলা দিন না? হ্যাঁ, কিন্তু ছুটির থেকে খোলা দিনের সংখ্যা তো বেশি, আর 2-1 দিন বুকশপ থেকে দূরে থাকতেই পারো। এই বুকশপ বন্ধ রাখতে পারবো না। এই জবাবটাই আশা করেছিলাম। জানতাম এই কথা বলবে। বুক ফুলিয়ে বলি, আমি দেখে রাখবো বুকশপ। সত্যি কথা হলো, এর পেছনে একটা গোপন পরিকল্পনা আছে। সাতোরু মামা আর মোমোকো মামি বাইরে গেলে স্বাভাবিকভাবেই বুকশপ দেখাশোনার জন্য কাউকে লাগবে। আমিও কয়েকটা দিন ওখানেই কাটাতে চাই। যদিও ইচ্ছে হলে মামাকে বলে যে কোনো সময় বুকশপের উপরতলায় থাকতে পারি, তবে সেটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। যদিও খুব অল্প সময়ের জন্য, তবু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বুকশপ দেখাশোনার পর রাতে উপরতলার ঘরটাতে গিয়ে ঘুমোতে চাই, পুরনো স্মৃতি রোমন্থনের জন্য। এভাবে এর সবটুকু নিস্তব্ধতা শুষে নিতে চাই, যেখানে রয় কোথায় গেল ইত্যাদি বলে হই হল্লা করে মেজাজ খারাপ করে দেওয়ার মতো কেউ থাকবে না। একদিকে মামার ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম পাবে, আর আমি ফিরে পাবো নিজেকে। বলা যায় 1 ঢিলে 2 পাখি মারা আর কি। কোনো মতেই সম্ভব না। তোর নিজের অফিস আছে তাকাকো। আমার ছুটির সাথে মিলে গেছে, তাই কোনো সমস্যা হবে না। বেশ, তাহলে তো তোর প্রস্তাব মেনেই নেওয়া যায়। পাশ থেকে সব শুনে বলে মোমোকো মামি। তোমার মাথার ভেতরে কখন কি যে চলে। ওর চোখে মুখে হাসি দেখে বুঝি এমনটাই আশা করেছিলাম। এই যে, শুধু দুজনের জন্য সব কিছু ঠিক করে বসো না, মামা গজগজ করে। এতে দোষের কি? মাঝে মাঝে 2-1 দিন ছুটি নেওয়া তো ভালোই। পাশাপাশি তাকাকোর ওপর দিয়ে অনেক ঝামেলা গেছে, ও আমাদের জন্য এটুকু করতে চায়। মামি যথারীতি তার গাল টিপে দিয়ে যেন বলতে চায় মাথা মোটা একটা। একদম না, এমন হতেই পারে না। একগুয়ের মতো বলতেই থাকে মামা। যদিও ওর গাল লাল হয়ে ওঠে, মানে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তখন কি করব? তার মানে তুমি একটা দিনের জন্য বুকশপ বন্ধ রাখবে না? ঠিক ধরেছ। সামনের সপ্তাহে ইয়েসুমুরার কাছ থেকে বই কেনার জন্য সায়তামা যাওয়ার কথা। তাহলে সপ্তাহের অন্য যে কোনো দিনও তো হতে পারে, শুধু 2-1 দিনের ব্যাপার। আমি সব কিছু সামলে নিতে পারবো, আমার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারো। একদম না, এক কথায় নাকচ করে দেয় মামা। কিন্তু কেন? বৃথা চেষ্টা, 2 হাত ছড়িয়ে বলে মোমোকো মামি। একবার যখন না বলেছে, ওর সাথে কথা বলার আর কোনো মানে নেই। কিছুটা বাধা যে দেবে সে ব্যাপারে তৈরি হয়েই ছিলাম, তবে সেটা যে এই পরিমাণের একগুঁয়েমি হবে তা ভাবিনি। যদিও প্রস্তাবের পেছনে আমার একটা গোপন উদ্দেশ্য আছে, তবে ওদেরকে ট্রিপে পাঠানোর আসল উদ্দেশ্য কৃতজ্ঞতা প্রকাশ। একই সাথে রাগ আর মন খারাপ নিয়ে মামার দিকে তাকাই। ব্যাপারটা কি আসলেই তোমার কাছে এত খারাপ মনে হচ্ছে? খুবই বাজে, একেবারেই অসম্ভব। হায় খোদা, তোমাকে নিয়ে আর পারি না। এটা কোনোভাবেই সম্ভব না। এমন বাচ্চাদের মতো আচরণ বন্ধ করো তোমরা। ভরসাহীন চোখে আমাদের দিকে তাকিয়ে বলে মোমোকো মামি। তোমাদের যদি এমনই মনে হয়, যোগ করে সে, তাহলে আগেরবারের মতো শুধু তাকাকো আর আমিই যাই। অন্য কারোর চেয়ে ওর সাথে গেলেই বরং বেশি আনন্দ করা যাবে। তাহলে সমস্যা কি? দুষ্টু বালকের মতো গাল ফুলায় মামা। তবে জেদ আমিও ধরতে পারি। অতএব ওকে ট্রিপের ব্যাপারে রাজি করানোর জন্য সুযোগটা কাজে লাগাই। আরও অনেক অনেক সময় ধরে আমার আর মামার মধ্যে এই অর্থহীন বাদানুবাদ চলতেই থাকে। যাও, অসম্ভব। যতক্ষণ না আসল জায়গা থেকে সরে শুধু হ্যাঁ আর না এর মধ্যে আটকে থাকি। জানি না এর চেয়ে বেশি অনর্থক কোনো ঝগড়া এই দুনিয়ায় কোথাও হয়েছে কিনা। অবশেষে অনেক হয়েছে বলে চিৎকার করে রাগে বুকশপ থেকে বেরিয়ে যাই। বের হওয়ার সময় দরজাটা এত জোরে লাগাই যে সেই শব্দে নিজেই চমকে উঠি, তবু না শোনার ভান করে এগিয়ে যাই। ওই দিন এত সব ঘটনার পর ওয়াদার সাথে দেখা হয়। এই দফায় 4 দিন পর দেখা হয়। যথারীতি স্যাভরেই বসি। আজ ওয়াদার চোখ মুখ কেমন যেন শক্ত হয়ে আছে। বসার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে বলে, চলো একটু হেঁটে আসি। নানা রকম শঙ্কা ঘিরে ধরে আমাকে। কি এমন হতে পারে? রাতে একটা বেশ সুন্দর সময় কাটানোর কথা ভাবছিলাম।
এদিকে দেখি কোন বিস্ময় জানি অপেক্ষা করে আছে। অস্থির ভঙ্গিতে জিজ্ঞাসা করি, কেন? বরং অন্য কোনো টেবিলে গিয়ে বসি। ওকে বেশ খানিকটা নার্ভাসও দেখায়, তাতে অস্বস্তিটা আরও বাড়ে। ভালো খবর নাকি খারাপ? খারাপ কিছুই শোনার জন্য নিজেকে তৈরি করতে করতে জিজ্ঞাসা করি, খবরটা ভালো কি না? সম্ভবত না। কি এমন হয়েছে, কি করেছি, এত সব নিয়ে ভাবতে ভাবতে মামার সাথে ঝগড়ার কথা মাথা থেকে পুরোপুরি উপে যায়। কোথায় যাচ্ছি আমরা? জানি না, কি করব। এই জায়গাটাও ভালো, তেমন জরুরি কিছু না। কি ঘটতে চলেছে কিছুই মাথায় ঢোকে না। একটু আগেও তো ওকে নার্ভাস দেখাচ্ছিল, এখন বলছে তেমন জরুরি কিছু না। যখন শুরু করেছিল 1 সেকেন্ডের জন্য আমার মনে হয়েছিল হয়তো বিয়ের কথা বলবে। গত কিছুদিন ধরে মা আমাকে ফোন করে চাপ দিয়ে চলেছে, কখন বিয়ে করবে তুমি? বুঝতে পারি এমন একটা বয়সে এসে পৌঁছে গেছি যখন বাবা মা সন্তানের ব্যাপারে এ ধরনের ব্যাপার নিয়ে চিন্তায় ভোগে। আজ মনে হচ্ছে খারাপ কিছুই ঘটতে চলেছে, তেমন একটা কিছুই হবে হয়তো বলার মতোও না। আমি এখনও ওয়াদাকে চাই, ওর সাথে বাকি জীবন কাটাতে চাই। কিংবা হয়তো সে এসব নিয়ে বেশি সচেতন, কিংবা চাপ বোধ করছে। একদম হাসবে না কিন্তু, ঠিক আছে? আমার মাথার ভেতর যে কী সব ভাবনা চলছে সেদিকে ন্যূনতম খেয়াল না করে বলে ওয়াদা। কি বলবে সেটা না শোনা পর্যন্ত কথা দিতে পারছি না, তবে আশা করি হাসবো না, বলি আমি। ভাবি হাসার মতো কি এমন কথা থাকতে পারে? অবশ্য ভালোবাসার মানুষ ছেড়ে যাবার কথা বলার সময় হাসিতে ফেটে পড়ার মতো প্রচণ্ড মনের জোর থাকা দরকার। ওয়াদা শান্ত ভঙ্গিতে বলে, বুঝেছি। ওর মুখের ভঙ্গির কোনো পরিবর্তন হয় না, আর তারপর সে যা বলে সেটা শোনার জন্য একেবারেই তৈরি ছিলাম না। একটা উপন্যাস লিখব ভাবছি। উপন্যাস? শব্দটা শুধু মাথার ভেতরে ঘুরপাক খায়, কিন্তু তার অর্থ খুঁজে পায় না। উপন্যাস? হ্যাঁ, খুবই অদ্ভুত শোনাচ্ছে, তাই না? অদ্ভুত? একেবারেই না। তুমি কি এই কথাই বলতে চেয়েছিলে? ঠিক এটাই? হ্যাঁ, এই কথাটাই। মনে হয় যেন মাথা ঘুরে পড়েই যাব। মাঝে মাঝে ওয়াদাকে একেবারেই বোঝা যায় না। পুরো ব্যাপারটায় মনের উপর এমন ধকল যায় যে শেষ পর্যন্ত হেসেই উঠি। হাসছো তুমি? ওয়াদাকে ভীষণ দুঃখী দেখায়। তাড়াতাড়ি ব্যাপারটা সামলানোর চেষ্টা করি। আরে আমি ওই কারণে হাসছি না। ওই কারণ মানে কি? কোন কারণে হাসছো তাহলে? জিজ্ঞাসা করতে থাকে বারবার। এর কোনো মানে নেই, যদিও দুজনে তালগোল পাকিয়ে ফেলেছি। ঢক ঢক করে পুরো 1 গ্লাস পানি শেষ করি, তাতেও যদি একটু ধাতস্থ হতে পারি। বললে খারাপ কিছু বলবে সেটা শুনে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। বিড়বিড় করে বলি। আমার দিকে ভাবলেশহীন মুখে তাকায় ওয়াদা। খারাপ কিছু সেটা তো বলিনি, বলেছি ভালো কিছু না। তার মানে তো খারাপ কিছুই। তা ঠিক, আই এম সরি। বোঝাতে চেয়েছিলাম বিশেষ কোনো ভালো খবর না। ওয়াদা, তুমি না মাঝে মাঝে এমন সব কাণ্ড কারখানা করো? ওর অস্বস্তি দূর করার জন্য মজা করে বলি। তাই নাকি? 2 হাত বুকের কাছে ভাঁজ করে ভাবে সে। এভাবে আমাদের কথা কখনো শেষ হবে না, তাই 1 মিনিট আগে বলা ওর কথায় ফিরে যাই। তাহলে তুমি উপন্যাস লিখবে? হ্যাঁ, নিজের কথায় ফেরে ওয়াদা। আসলে হাই স্কুলে পড়ার সময় থেকেই লেখালেখি করি। প্রায় বছর 10 লিখেছিও। কিছুদিন আগে একেবারে ছেড়ে দিই। তারপর তাকাকো নামে একজনের সাথে দেখা হয়। মরিসাকি বুকশপের কথা জানতে পারি, যার ফলে আবার নতুন করে লেখার উৎসাহ পাই। এই মুহূর্তে বুকশপ নিয়ে একটা উপন্যাস লেখার জন্য ভেতরটা ছটফট করছে। কোনো পুরস্কার দরকার নেই আমার। একেবারে পেশাদার লেখকও হতে চাই না। ভেবেছিলাম লেখার হাতটা হয়তো গেছে, কিন্তু বুঝতে পারি সেটা এখনও কিছুটা রয়ে গেছে। তাই মনে হয় সেটাকে এভাবে নষ্ট হতে দেওয়াটা ঠিক হবে না। একটা থতমত হাসি দিয়ে থামে সে। যথারীতি আমিও 1 মিনিট আগে কী ঘটেছে সেটা বেমালুম ভুলে বসে থাকি। ওয়াদার কথায় একেবারে মনটা ভরে যায়। ও যে নিজের মনের গোপন ভাবনাগুলো এমন অকপটে আমার কাছে মেলে ধরে, সেটাই সত্যিকারের আনন্দ। সবসময় এমন ব্যাকুল। যদিও আমার জানা বা না জানাটা খুব বেশি কিছু না, তবুও এটা পরিষ্কার যে সব কিছু সে বলতে চায়। ওর কাছে সেটা গুরুত্ব বহন করে। আমার তো মনে হচ্ছে দারুণ হবে। আমিও কিছু সাহায্য করতে পারবো। সত্যি? শুনে খুবই ভালো লাগলো। অসুবিধা না হলে নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য বুকশপ নিয়ে কিছু গবেষণাও করতে চাই। তাই?
কোনো সমস্যা? সাতরু মামা আর আমি অবশ্য এই মুহূর্তে একটা বড় যুদ্ধের মধ্যে আছি। বুকশপ ওনারের সাথেই ঝগড়া? তুমি যে রাখতে পারো সেটা ভেবেই তো অবাক হচ্ছি। মনে হচ্ছে খেয়ালও করেনি যে মাত্র মিনিট খানেক আগেও ওর উপরই রেগেছিলাম। তবে সেটা একমাত্র সমস্যা নয়। সমস্যা হলো মামা ওয়াদাকে খুব একটা পছন্দ করে না, কারণ সে আমার বয়ফ্রেন্ড। আমাদের জানাশোনা হওয়ার পরপরই মামা আর মামির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওকে বুকশপে নিয়ে যাই। কিন্তু ওয়াদা হ্যালো জানালেও মামা ওর দিকে একেবারেই নজর দেয় না। এমন সোজা হয়ে বসে থাকে, মনে হয় যেন সিন ও এভিলের সেই 3 মূর্তির একটা। তোমার কি মনে হয় বুকশপ ওনার আমাকে পছন্দ করে না, তাই না? আমি কি না বুঝে ওর বুকশপের কোনো ক্ষতি করেছি? ভ্রু কুচকে মাথাটা একদিকে কাত করে জিজ্ঞাসা করে ওয়াদা। না না, তেমন কিছু না, মানুষটাই ওই রকম। আসল ঘটনা চাপা দেওয়ার জন্য জোর দিয়ে বলি। ওই দিন ফেরার পথে পুরোটা সময় ওয়াদা বিড়বিড় করে বলতে থাকে মামা নাকি খুব জ্ঞানী আর বন্ধুসুলভ মনে হয় তার। পরে এক সময় বুকশপে গিয়ে এমন আচরণের জন্য রাগারাগিও করি। মামা বলে, এই ছেলে তো মরিসাকি বুকশপের উপযুক্ত কাস্টমার না। পাশ থেকে মোমোকো মামি হতাশ গলায় বলে, ওসব কথা বাদ দাও, সে যে তাকাকুকে তোমার কাছ থেকে নিয়ে যাবে সেইটা সহ্য করতে পারছো না। বাজে বকো না, এমন জ্ঞানী জ্ঞানী ভাবের লোকজন আমি একদম পছন্দ করি না। এই ধরনের নিষ্ঠুরগুলো মেয়েদের মনে দুঃখ দিতে এতটুকু ভাবে না। নিষ্ঠুর? রাগ তো দূরে থাক, একেবারে হতভম্ব হয়ে যাই। আমার ধারণা ও তোকে একদিন কষ্ট দেবে। আমাকে সে বারবার বুকশপ ওনার বলে কেন, এতেই সন্দেহ হয়। এসব একদম সহ্য করতে পারি না। তুমি তো দেখি অদ্ভুত মানুষ, বলে মামি। তোমার এখন তাকাকোকে ওর নিজের মতো করে চলতে দেওয়া উচিত। আর ওয়াদাকে দেখে তো বেশ ভালো ছেলে বলেই মনে হয়। লম্বা, দেখতে সুন্দর, তোমার থেকে তো অন্তত 1000 গুণে ভালো দেখতে। ওকে কোনোভাবে এই বুকশপে ঢুকতে দেব না। কিন্তু যখন বলো এই দোকান সবার জন্য উন্মুক্ত, তখন শুনতে বেশ লাগে। এখন দেখা যাচ্ছে তুমি আসলে বেছে বেছে কাস্টমার নিতে চাও। শীতল গলায় বলি। মনে হয় মামা যেন ভাষা হারিয়ে ফেলে। তারপর যথারীতি তার বহুবার বলা পুরনো বচন আওড়াতে থাকে। মানুষের বহুরূপ। তবে যাই হোক না কেন, ওয়াদাকে উপন্যাস লিখতে সাহায্য করব বলেই ঠিক করি। আমার এই কথায় সে ভীষণ খুশি হয়। ও খুশি মানে আমিও খুশি। বুকশপ ওনারের সাথে ঝামেলা তাড়াতাড়ি মিটিয়ে ফেলো প্লিজ। স্টেশনের গেটে পরস্পরকে বিদায় নেওয়ার সময় বলে ওয়াদা। সেটা কেবল আমার বইয়ের জন্য না, এমনিতেও। পরদিন কাজ থেকে ফেরার পথে যখন মরিসাকি বুকশপে যাই, তখন প্রায় বন্ধের সময় হয়ে এসেছে। আসলে মামার সাথে ঝামেলা মিটমাট করার জন্যই আসা। ব্যাপারটা বিরক্তিকর, কিন্তু কিছুই করার নেই। তাছাড়া ওয়াদাও বলেছে আমি যদি এগিয়ে আসি তাতেই যদি সব কিছু সমাধান হয়। মোমোকো মামি হতাশ গলায় জানায় মামা ট্রিপে যাবে না। ওর জন্য হলেও যাওয়া উচিত ছিল। অতএব এবার কৌশল পরিবর্তন করি। এই যে মামা। কি? দোকানের সামনের দরজাটা ততক্ষণে লাগিয়ে দেওয়া হয়েছে, তাই পেছনের দরজার কাছে মাথা বাড়িয়ে ডাক দিই। তার গলার স্বরটা অদ্ভুত শোনায়। রাতে দোকানের স্যাঁতস্যাঁতে গন্ধটা আরও জেঁকে বসে যেন। আচ্ছা, মনটা একটু নরম করতে পারো না? জোর করে মুখে হাসি এনে জিজ্ঞাসা করি। এর মধ্যে ভালো কোনো নতুন বই এসেছে কিনা, যাতে তার মেজাজ মর্জি ঠিক হয়। বইয়ের ব্যাপারে কথা বললেই মামার সব খারাপ মেজাজ মুহূর্তে নাই হয়ে যায়। খুবই সহজ হিসাব। শিগগিরই ঝগড়াঝাটির কথা ভুলে যাবে। অতএব সেই দিকেই আগাই। ও হ্যাঁ, গতকাল কিছু বই এসেছে, তোর ভালো লাগবে। সত্যি? কি বই? ক্লাসিক বই, তবে এখনকার পাঠকদেরও খুব পছন্দের। মামা শেলফ থেকে জুনিচিরো তানিজাকির লেখা ইন প্রেইজ অফ শ্যাডোজ বইটা টেনে বের করে আমার হাতে দেয়। এটা তো প্রবন্ধ, তাই না? এই নামের মানে কি? এই বইয়ের কথাগুলো খুব সাদামাটাভাবে যদি বলি, আমাদের আসলে রোজকার জীবনে শুধু আলোকিত দিকগুলোতে নজর দিলেই হবে না, অন্ধকারের দিকেও দেখা উচিত। এর পেছনে রয়েছে পুরো নান্দনিকতার অনুভব। আর আমার মনে হয় সেখানে জাপানিজ সৌন্দর্যের স্বাদ নেওয়ারও একটা ব্যাপার আছে। বিষয়গুলো অনেক গভীর ভাবনার। পড়তে একটু কঠিন মনে হলেও এটা একটা দারুণ বই। তোর অবশ্যই পড়া উচিত। ধন্যবাদ, অনেকটা সময় নিয়ে পড়ব। এখনই পড়া শুরু কর। উৎসাহে সামনে ঝুঁকে তাগাদা দেয় মামা। দেখে মনে হয় এখনই আমার পাশে বসে পড়বে, একটু করে পড়ব আর সে ব্যাখ্যা করে দেবে। তাই সাবধানে মামার কাছ থেকে একটু সরে দাঁড়াই। এখন না, এটা পড়ব খুব শান্তি মতো নিরিবিলি কোনো জায়গায় বসে। কি বলিস?
এখনই পড়তে চাইলে দোকান আবার খুলে দিতে পারি। সেজন্য তো বললাম নিরিবিলি কোনো জায়গায় বসে পড়ব। এর থেকে আর নিরিবিলি জায়গা তুই কোথায় পাবি? এখানে নীরবতা ভঙ্গের কাউকে দায়ী করা গেলে সেটা সে নিজেই। তাহলে ট্রিপের কি হলো? বইটা শেলফে ফিরিয়ে রাখতে রাখতে জিজ্ঞাসা করতেই মামার চেহারা শক্ত হয়ে যায়। তার মানে আবার শুরু হয়ে গেল। তুমি যেতে না চাইলে কোনো অসুবিধা নেই। মন থেকে না চাইলেও এটা দিয়েই কথা শুরু করি। তারপর গলার স্বর আরও নিচু করে চোখ নামিয়ে বলি, সবসময় তোমাদের উপর এত নির্ভর করি, তাই একটু ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। থাক, সমস্যা মনে হলে যাওয়ার দরকার নেই। মামি অবশ্য যেতে চায়, আর তোমরা দুজন মিলে একসাথে খানিকটা সময় কাটালে তো বেশ হয়। যতটা সম্ভব আবেগ ঠেলে দিয়ে আগে থেকে মুখস্থ করে রাখা কথাগুলো বলি। আমি চাই এই বুকশপ তুমি আরও বহু দিন চালাও, আর সেজন্য তোমাকে মাঝে মাঝে ছুটি নিতে হবে। তা না হলে নিজেরই শরীর ভেঙে যাবে, আর বেশি খাটুনি করতে গিয়ে তোমার একটা কিছু হয়ে গেলে আমার কি হবে? শেষের কথাগুলো বলতে খুবই অস্বস্তি হয়। প্রথমত, মামার মতো একটা মানুষকে কেউ চাইলেও খুন করতে পারবে না। অতিরিক্ত খাটুনির কারণে তার একটা কিছু হওয়া প্রায় অকল্পনীয়। এই ধরনের একটা কথায় তার মন অদ্ভুতভাবে নরম হয়ে যায়। আমি নিশ্চিত কিছুক্ষণের মধ্যে চোখে জলও দেখা যাবে। তা কাকো, তুই না? তাহলে বুঝতে পারছো আমি কি বলছি? আবেগে আপ্লুত মামা বেশ কয়েকবার মাথা ঝাঁকায়। সত্যি? আসলে কি আমি তোর কাছে এত বেশি কিছু? হ্যাঁ, আর সেজন্যই তোমার যাওয়া উচিত। সুযোগ হাতছাড়া না করে সাথে সাথে বলি। আহ আপন মনেই জবাব দেয় মামা। আর মামির দিকেও খেয়াল রাখবে। সামনের সপ্তাহ হলে কেমন হয়? ওই সময় ফ্রি আছি। কি? যদিও তার চেহারার ভঙ্গিতে পুরোপুরি রাজি বলে মনে হয় না, তবু অনিচ্ছা সত্ত্বেও মত দেয়। আমার বুদ্ধি পুরোপুরি কাজে লাগে। আমরা দুজন একসাথে বুকশপ থেকে বেরিয়ে স্টেশনের দিকে হাঁটতে থাকি। সারাটা পথ সে বিড়বিড় করতে থাকে, তুই একা একা বুকশপ চালাতে পারবি তো? আমি জানি না। নিজেকে আত্মবিশ্বাসী দেখানোর জন্য সোজা হয়ে দাঁড়িয়ে বলি, আমার উপর ভরসা রাখো। রাত্রি নেমে এলো, ঠান্ডা বেশ পারে। স্কার্ফটা গলায় ভালোভাবে জড়িয়ে নিই। পাশে মামাও গজগজ করে। নিঃশ্বাসের সাথে ওর মুখ থেকে সাদা ধোঁয়া বেরিয়ে এসে রাতের বাতাসে মিলিয়ে যায়। ট্রিপের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে 2 দিনের জামা কাপড় ব্যাগে নিয়ে মরিসাকি বুকশপের দিকে রওনা হয়। মামি আর মামা সরাসরি বাড়ি থেকে রওনা হবে, তাই আজ সকাল থেকেই বুকশপ চালাতে হবে আমাকে। শুধু এটা ভেবেই বুকের ভেতর ধকধক করতে থাকে। প্রায় ঘণ্টাখানেক আগে এত সকাল সকাল বের হওয়ার কারণ হলো যেন অফিস সময়ের ভিড়টা এড়িয়ে ঠিক সময় মতো গিয়ে পৌঁছাতে পারি। আমাকে সাধারণত 10টার আগে অফিসে যেতে হয় না, তাই কখনো সেভাবে সকালের ভিড়ে পড়ি না। পুরনো চাকরিটা ছাড়ার অনেক দিন পর আজ সকালের ভিড়ে ট্রেনে যাত্রা। এমন ভিড় ভাট্টায় ঠেলাঠেলি করে ওঠাটা তখন বেশ রপ্ত করে ফেলেছিলাম। এতদিন পর মনে হচ্ছে সব কিছু ভুলে বসে আছি। চারপাশে মানুষের ভিড়ে ঘেমে নিয়ে সেদ্ধ হতে হতে নিজেকে সাপসাপান্ত করতে থাকি। নিয়মিত সকালের এই রকম ভিড়ে ট্রেনে যাতায়াত করলে কিছু অদ্ভুত মানুষের দেখা পাওয়া যায়। তারা নিজেরাই আপন মনে বকবক করতে থাকে, রাগে চিৎকার করে, পাগলের মতো কি নিজেকে যেন ঠেলতে থাকে। সবসময় কোনো একটা ঝামেলা বেঁধে গিয়ে দেখা যায় পুরো কামরায় ঝগড়াঝাঁটি, এমনকি হাতাহাতি পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাত সকালে এমন দৃশ্য দেখতে কার ভালো লাগে? অনেক দিন পর নিজেকে আবারও সেই একই পরিবেশে দেখে ভীষণ মেজাজ খারাপ হয়। তার মানে রোজ সকালের এমন দুর্বিষহ পরিস্থিতি নিশ্চয়ই মানুষের মনের উপর একটা প্রভাব ফেলে। 15 মিনিট এই নরক যন্ত্রণা ভোগ করার পর জিম্বোচো স্টেশনে নেমে বুকশপের দিকে রওনা দিই। 9টা বেজেছে কেবল। দোকানটা 10টার আগে খোলে না, অতএব হাতে যথেষ্ট সময় আছে। আর করার কিছু না থাকায় ভেতরে গিয়ে প্রতিটা কোণা পরিষ্কার করা আরম্ভ করি। সেটা এত মন দিয়ে করতে থাকি যে এর মধ্যে কখন যেন দোকান খোলার সময় হয়ে যায়। বেশ, শুরু করা যাক। দোকানের শাটার তুলে প্রথম দিনে শুরু করতে করতে নিজেকে বলি, সকালে খোলা, সারাদিন বুকশপ চালানো, দিন শেষে টাকা পয়সা সিন্ধুকে রাখা, আর রাতে আবার শাটার নামানো। যেহেতু বিশেষ বইগুলোর ঠিকঠাক দাম বলতে পারবো না, তাই সেগুলোকেও কিনতে আসলে পুরো অবস্থাটা বলে আপাতত সেটা তার জন্য সরিয়ে রেখে দেব। যেহেতু মাত্র 2-3 দিনের ব্যাপার, আশা করি ঠিকঠাক মতো চালিয়ে নেওয়া যাবে। রাস্তার দিকে তাকিয়ে দেখি অন্য দোকানগুলোও খোলার প্রস্তুতি নিচ্ছে।
কাছেই কোথাও থেকে মিষ্টি জলপাইয়ের গন্ধ ভেসে আসে। রাস্তার ঠিক উল্টো দিকের বুকশপ ওনার ইজিমা সানের সাথে চোখাচোখি হলে শুভ সকাল জানায়। সাঁতারু কোথায়? ট্রিপে গেছে। তাই নাকি? বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় তার। খুবই অদ্ভুত ব্যাপার। আজ মনে হয় বৃষ্টি হবে, তাই না? তাই তো মনে হচ্ছে। আবহাওয়ার জন্য আগাম দুঃখ প্রকাশ করি। যথারীতি সকালের দিকে কোনো কাস্টমার আসে না বললেই চলে। ব্যাপারটা খুবই স্বাভাবিক, আর আমি এটার সাথে অভ্যস্ত। শান্তি মতো ধীরে সুস্থে বসে কাস্টমারের জন্য অপেক্ষা করতে থাকি। সত্যি বলতে, আর কেউ আসুক বা না আসুক, চারপাশে এমন বই ঘেরা একটা জায়গায় বসে থাকতেই কি যে ভালো লাগে। সকাল থেকে এখন পর্যন্ত মামা অন্তত 3বার ফোন দিয়ে ফেলেছে। বুকশপ থেকে দূরে গিয়ে তার মনে কোনো শান্তি নেই। তার প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। তাই কোনো মতে একটা কিছু বলে তাড়াতাড়ি রেখে দিই। ধীরে ধীরে সময় গড়িয়ে যায়। দুপুর পর্যন্ত সময় কাটে মাঝে মধ্যে আসা কিছু কাস্টমারদের নিয়ে, বইপত্রগুলোর ধুলো ঝেড়ে গুছিয়ে রেখে আর এটা সেটা উল্টে পাল্টে দেখে। যেহেতু মামার এত উৎসাহ, তাই জুনিচিরো তানিজাকির ইন প্রেইজ অফ শ্যাডোসটাও বের করি। পুরো বইটা জুড়ে ছায়া শব্দটা গভীর অর্থবোধ ধারণ করে, যা আসলে তানিজাকি নিজের অভিজ্ঞতা থেকে উঠে আসা। এটা জাপানের শহরগুলোর বৈভবের একটা তুলনামূলক আলোচনাও বটে। লেখার ধরনটা এত শক্তিশালী যে মনে হয় যেন লেখক পাশে বসেই কথা বলছে। বইটার আচ্ছন্ন করে রাখার ক্ষমতার কারণে নিজের অজান্তেই কখন যেন এর ভেতর পুরোপুরি ডুবে যায়। বিকালের দিকে অবশেষে বৃষ্টি শুরু হয়। প্রথমে গুড়ি গুড়ি হলেও ক্রমেই সেটা বাড়তে থাকে, আর কিছু বুঝে ওঠার আগেই পুরো সাকুরা স্ট্রিট বৃষ্টির জলে একাকার হয়ে যায়। পুরনো বইপত্রের দোকানের এই এলাকায় বৃষ্টির চেয়ে বড় শত্রু আর নেই। এমনিতেই কোনো বই ভিজে গেলে বড় সমস্যা, তার উপর বাইরে থেকে আসা লোকজনও সাথে পানি নিয়ে আসে। দৌড়ে গিয়ে বাইরে রাখা বইয়ের কার্ডটা ভেতরে আনতে গিয়ে অন্য দোকানের লোকজনদেরও বাইরে রাখা জিনিসপত্র ভেতরে আনার যুদ্ধ দেখি। সকালের বৃষ্টির ব্যাপারে তামাশা করা ইজিমা-সানও দেখি এখন বৃষ্টির সাথে লড়ছে। বইয়ের কার্ডটা ছাদের নিচে নিতে নিতে পরস্পর হাসি বিনিময় করি। শেষ পর্যন্ত এসেই গেল, বলে সে। হ্যাঁ, তাই তো দেখছি। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেলে আরও জোরে বৃষ্টি নামে। মামাকে এমন জোর করে ট্রিপে পাঠানো হয়তো ভুলই হলো। আশা করি ওদিকটাতে যেন বৃষ্টি না হয়। নিজে নিজে বিড়বিড় করি। মনে হচ্ছে আর সারাদিন আর করার কিছু থাকবে না। দোকানের ভেতরে ফিরে যাই। দরজাটা ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর বাইরের বৃষ্টির শব্দ হালকা হয়ে আসে। বৃষ্টি ভেজা রাস্তার গন্ধ ভেতরে এসে পুরনো বইয়ের গন্ধের সাথে মিলেমিশে যায়। কাস্টমারদের আসা একেবারেই বন্ধ হয়ে যায়। কাউন্টারে নিজের জায়গায় অনেকটা সময় চোখ বন্ধ করে বসে থাকি। চারপাশে শুনশান নীরবতা। খুব ভালো করে খেয়াল করলে জানালার কাছে বৃষ্টির ফোঁটার শব্দ পাওয়া যায়। রাস্তায় পানির মধ্য দিয়ে গাড়ি চলার আওয়াজ আসে। ঠিক তখনই বুকশপে একা থাকাটা অদ্ভুত লাগে। মনে হয় যেন নিজের অস্তিত্ববোধের অনুভূতি বিলীন হয়ে চেতনাগুলো ছড়িয়ে যেতে থাকে। না, আমি ঘুমোতে পারি না কোনো মতে। হাতে যত সময়ই থাকুক না কেন, আমার ভরসাতে বুকশপটা রেখে গেছে তারা। তবে বহু বছরের এত এত পুরনো বইয়ের মাঝখানে সময় কাটানোর অভিজ্ঞতাটা যেন নতুন মাত্রা যোগ করে। এইরকম একটা পরিবেশে থাকার ব্যাপারে আগে কোনো ধারণা ছিল না। কোনো কাজের জন্য যদি নিস্তব্ধতার অভিজ্ঞতা দরকার হয়, পুরনো বুকশপ চালানোর অভিজ্ঞতা সেখানে একেবারে শুরুর কাতারে থাকবে। যদিও কোনো কাজকে এমন হ্যাঁ কিংবা না দিয়ে আলাদা করা যায় না, তবুও এই বুকশপের কথা বললে কারো মাথায় প্রথম যে ছবিটা ভেসে উঠবে তা শুধুই স্তব্ধতা আর স্থবিরতা। মনে হয় এই জায়গাটাই আমার জন্য একেবারে উপযুক্ত। এমন একখানে এসেছি যেটা ঠিক আমার শরীরের হিসাব করে বানানো, আর চিরদিন যেন আমি একভাবেই থাকবো। মামারও কি এরকম মনে হয়? তার জন্য হয়তো সেটা আরও গভীর কোনো অনুভব। এই দোকানটা আমার মাতামহ এবং মাতামহের পিতার কাছ থেকে তার হাতে আসে। পূর্বপুরুষদের প্রতি সম্মানের কারণেও মামা এই বুকশপটা চালানোর মধ্য দিয়ে এক ধরনের গর্ব অনুভব করে। বৃষ্টিতে ঘোলা হয়ে আসা জানালার কাছ দিয়ে বাইরে দেখতে দেখতে এইসব ভাবনা খেলে যায় মাথার ভেতরে। 4টে বাজার পর বৃষ্টিটা একটুখানি ধরে এলে হঠাৎ করেই দরজা খোলার শব্দ কানে আসে। এই সরি, ভেতরে চলে এলাম। অনেকক্ষণ পর একজন কাস্টমার এসেছে ভেবে লাফ দিয়ে টুল থেকে নামি। যখন বুঝতে পারি ওটা আসলে সাবু, তখন মামার মতোই আপন মনে বিড়বিড় করতে করতে আবার বসে পড়ি। দেখেই বোঝা যাচ্ছে অকারণেই গালগপ্প করতে চলে এসেছে। ওর চেহারায় একটা দুষ্টুমির হাসি পরিষ্কার।
তারপর কেমন যাচ্ছে দিনকাল? যেভাবে মামাকে সবসময় জিজ্ঞাসা করে ঠিক সেভাবেই আমাকেও প্রশ্ন করে সাবু। তেমন না, জবাব দিই। স্বভাব সুলভ খিকখিক করে হাসে সাবু। সেই হাসির শব্দ প্রতিধ্বনিত হয় ঘরের ভেতরে। এক মুহূর্ত আগেও সব কিছু কেমন নীরব ছিল সেটা ভেবে অদ্ভুত লাগে। মানুষের কথার শব্দে বুকশপের পরিবেশটা কেমন আমূল বদলে যায়। ব্যাপারটা খারাপ না। তুমি তো বেশ উৎসুক মানুষ, তাই না? বলে সে। যেভাবে প্রতি সপ্তাহে এখানে আসো সেভাবে আর কেউ আসে না। আপনি তো তাহলে আরও বেশি, রোজ আসেন। আরে থামো, আমাকে তো লজ্জা দিচ্ছ। এত বিনয়ী হওয়ার কিছু নেই। আচ্ছা, হার মানলাম, তুমি জিতে গেছো। আরও একবার, আর মনে রাখবেন আপনি কিন্তু কিছু মনে করেননি। চায়ের কাপে চুমুক দিতে দিতে এমন নানান অদ্ভুত সব বিষয়ে কথা বলতে থাকে। যথারীতি কোনো কিছু না কিনেই চলে যায় সাবু। ক্রমেই সন্ধ্যা হয়ে আসে, বৃষ্টিও পুরোপুরি থেমে যায়। দেয়াল ঘড়ির কাঁটা বলছে 7টা বাজে, তার মানে বন্ধ করার সময় হয়ে গেছে। দিনটা বেশ লম্বা হলেও কিভাবে যেন পার হয়ে যায়। বুকশপ বন্ধ করার আগে গোছগাছের জন্য ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ঠিক এমন সময় আবারও ফোন করে মামা, যেন সে একেবারে ঘড়ি ধরে বসে আছে। তাকে বলি কোনো রকম ঝামেলা ছাড়াই দিন পার হয়েছে। আবার পরের দিন কল করতে বলি। ঠিক আছে, 3টে পার্থক্য খুঁজে বের করা যাক। ফোনে চিৎকার করে মামা। ভালো যন্ত্রণা তো। ঠিক কোন 3টা আলাদা ব্যাপার ঘটল? দোতলার ঘরটা এখন আগের চেয়ে আরামদায়ক। মোমোকো মামি একসময় এখানে থাকতো। এখন সে মামার সাথে কুনিতাচিতে থাকে বলে এখানে আর কেউ থাকে না। তারপরও ঘরটা পরিষ্কার আর বইগুলোও সুন্দর করে গোছানো। সম্ভবত মামিরই কাজ। জানালার ধারে রাখা কতগুলো রঙ্গন আর ডেইজি ফুলের টব। ওগুলোতে পানি দেওয়ার জন্য একটা নোট লিখে জানালায় আটকে দিয়ে গেছে মোমোকো মামি। লেখা পড়েই বোঝা যায় যদি কোনোভাবে পানি দিতে ভুলে যাই তাহলে খবর আছে। আর ঘরের ঠিক মাঝখানে সুন্দর করে বসানো একটা নিচু খাবার টেবিল। পাশের ছোট্ট ঘরটাতে কী আছে দেখার জন্য দরজাটা একটু ফাঁক করে একেবারে আটকে উঠি। আবছা আলোয় দেখা যায় পুরো ঘরটা মামার সংগ্রহের বিভিন্ন বইয়ের ঠাসা। দরজার পেছনে সেই সব বইয়ের আবছা আয়া কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। কোনো কিছু না দেখার ভান করে দরজাটা আস্তে করে লাগিয়ে দিই। ঠিক এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠলে আমিও চমকে উঠি। স্ক্রিনে তাকিয়ে দেখি ওয়াদার কল। ও জানে আজ আমার বুকশপ চালানোর প্রথম দিন, সেজন্য হয়তো চিন্তা করছে। কি অবস্থা? একদম ঠিকঠাক। তোমার কি খবর? কাজে ব্যস্ত? ভীষণ। চিন্তা করো না, বোঝাই যাচ্ছে উপন্যাসে হাত দিতে পারোনি এখনো। সেটা সমস্যা না, নিজেই একটু সময় নিচ্ছি, কাজে ফিরতে হবে আবার। ঠিক আছে, বেশি খাটুনি করো না। কল করার জন্য ধন্যবাদ, জানি অনেক ব্যস্ত। হালকা ডিনার করে নিয়ে স্নান করি। এরপর আর করার মতো তেমন কিছু থাকে না। পাশের সেলফ থেকে একটা বই নিয়ে চোখ বোলাতে থাকি। ঘুমের জন্য তেমন মন বসাতেও পারি না। তারপরও এভাবে ঘুমোতে যাওয়ার জন্য একটু খারাপই লাগে। মাথার ঠিক ওপরে ছাদে একটা ছোট্ট মাকড়সা হেঁটে যায়। আনমনে ওটার দিকে তাকিয়ে থাকি কতক্ষণ। একটু পরে হঠাৎ উঠে গিয়ে জানালাটা খুলি। এক দমকা হেমন্তের ঠান্ডা হাওয়া এসে ঢোকে। দূরে চাঁদের রূপালি আলো দেখা যায়। আশেপাশে দূরে কোথাও থেকে হইহল্লার আওয়াজ ভেসে আসে। গাড়ি চলার শব্দ, পথচারীদের কথার আওয়াজ, হয়তো কোনো দোকানের শাটার বন্ধ করার শব্দ। নীরবতা যেন আরও গভীর হয়ে ওঠে। ইন প্রেইজ অফ শ্যাডোজ। জানি না এটা ঠিক সময় কি না, নিজের অজান্তেই শব্দগুলো আওড়াই। ঘরের বাতি নিভিয়ে জানালার পাশে বসে চোখ বন্ধ করি। এভাবে অনেক দীর্ঘ রাত কাটিয়েছি। তখন হয়তো কল্পনাও করতে পারিনি যে জীবনের ওই দিনগুলো কখনো শেষ হবে। সেই দিনগুলো পেরিয়ে গেছে, দূরে কোথাও চলে গেছে জীবনের ওই সময়গুলো। পেছন ফেরার আর কোনো সুযোগ নেই। আপন মনেই যেন বুকের ভেতরের সেই কষ্টের সময়গুলোকে মিষ্টি মনে হয়। তবে সেসব আঁকড়ে ধরে থাকার আর কোনো মানে নেই। এখন অনেক বেশি সুখী। এখন অবধি জীবনটা সাদাসিধে। তার মানে অবশ্য একেবারে ঝামেলা মুক্ত না। বহু যন্ত্রণা আর বাধা বিঘ্ন পেরিয়ে এসেছি। একটা সময় এত গভীরে তলিয়ে যায় যে ফেরার ইচ্ছেটাও চলে যায়। এই নিস্তব্ধ রাতে নিজেকে ধন্য মনে হয়। চারপাশে কত ভালো মানুষের দেখা পেয়েছি যারা আমার দিকে হাত বাড়িয়ে দিতে চায়। চোখ দুটো অল্প একটু খুলে জোছনার আলো দেখি। সেই কোমল আলোতে বেশ মনে হয় যেন জীবনের সবটুকু সুখ ধীরে ধীরে আমাকে ছেয়ে ফেলে।
এরপর হঠাৎ করেই যেন ছেলেবেলার স্মৃতিগুলো একের পর এক মনে পড়তে থাকে। মনে হয় যেন কোনো বন্ধ দরজা হঠাৎ করে খুলে যায়। ছোটোবেলায় খুবই দুঃখী ছিলাম, কিংবা হয়তো বলা যায় বড়বেলার চেয়ে ছোটোবেলাতেই বেশি সংকটে পড়েছি। মনে হয় সেটা কিছুটা বাবা মায়ের একমাত্র সন্তান আর অন্তর্মুখী হওয়ার কারণে। বাবা মার ব্যস্ততার কারণে তাদেরকে খুব একটা কাছে পাইনি। তাছাড়া ভয় কিংবা মন খারাপের সময় কি করব বুঝে উঠতে পারিনি ঠিকঠাক মতো। যেহেতু এসব নিয়ে কথা বলার মতো কেউ ছিল না, তাই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার কোনো পথও খুঁজে পাইনি, যার ফলে একটু একটু করে চেপে বসা এইসব দুঃখবোধ রোজ রাতে ঘুমানোর সময় যেন একটা বড় বেলুনের মতো করে আমার উপর চেপে বসতে থাকে। অবশ্য সেসব একেবারেই শিশুসুলভ ব্যাপার ছিল। তখন পিছন ফিরে দেখলে সব কিছুই সামান্য মনে হয়। যেমন ওই সময়ের গরমের ছুটিতে জিমে গিয়ে ব্যাকওয়ার্ড স্পিন পারি কিনা সেই টেস্ট দিতেও ভয় হতো। চেরি গাছের নিচে মৃতদের কবর দেওয়া হয় শোনার পর থেকে বাড়ির পেছনে চেরি গাছগুলোকেও ভয় পেতে থাকি। আর শুকনো ছিলাম বলে ক্লাসের ছেলেরা হাড্ডিসার নাম দিলে একেবারেই মুষড়ে পড়ি। ওই সময় যে কোনো লম্বা ছুটিতে নানা বাড়িতে যাওয়া ছাড়া আমার জীবনে আর কিছুই ছিল না। সাতরু মামা ওখানে আমার জন্য অপেক্ষা করে থাকতো। সেটা আমার জন্য বড় একটা ভরসার জায়গা ছিল। আমার জন্য মামার সাথে তার ঘরে থাকা মানে সারা পৃথিবীর সব বাধা ডিঙানোর মতো ব্যাপার ছিল। একবার সেখানে পৌঁছতে পারলেই যেন আমার শান্তি, আর কোনো ভাবনা ছিল না। ওই ঘরটাতে বসে দুনিয়ার যত কথা বলে যেতাম, আর মামা মন দিয়ে সেসব শুনতে থাকতো। এক সময় ক্লান্ত হয়ে গেলে মামা কোনো একটা রেকর্ড বের করে জোরে বাজিয়ে দিত। ওটার সাথে সাথে আমরা দুজনে হেরে গলায় গেয়ে উঠতাম। মাঝে মাঝে সেটা এত বেশি হয়ে যেত যে হলে বসে থাকা অতিথিদের রেখে নানি উঠে এসে বকাঝকা করত। আমরাও সরি বলে ভয় পাওয়ার ভান করতাম। নানি চলে যেতেই আমরা দুজন হাসিতে ভেঙে পড়তাম। স্কুলে সবসময় ভীতু হয়ে থাকলেও মামার সাথে আমি যেন সত্যিকারের আমি হয়ে উঠতাম। যেসব দুর্ভাবনার কথা কাউকে বলতে পারতাম না, সব কিছু যেন এক নিমিষেই উধাও হয়ে যেত। সারা পৃথিবীকে যেখানে বিশ্রী মনে হতো, মামার সাথে সেটাই আনন্দে ভরে উঠত। এখন মামার সাথে কাটানো সেই সময়ের স্মৃতিগুলো ভেবে দেখলে মনে হয় যেন একটা উষ্ণতায় ঘিরেছিলাম। এটাই কি স্মৃতিকাতরতা? আবারও কি ওই সময়ে ফিরে যেতে চাই? ঠিক জানি না, কেন জানি দু চোখের কোণে জল এসে ভিড় করে। এই ছোট্ট ঘরে চাঁদের আলোয় বসে নিজের ভেতরের আটকুঠুরিতে 9 দরজায় আটকানো পুরনো সময়ের মিষ্টি স্মৃতিতে ফিরে যাই। ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত যেন অদৃশ্য কোনো বইয়ের পাতা উল্টাতে থাকি একের পর এক।